মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম কমেন্টটা করেছে, তার কমেন্টটা হচ্ছে, প্রথম কোনো বড় দায়িত্বে দুর্বলতায় পরিচয় দিলেন আসিফ মাহমুদ, আয়োজনের শতভাগ নিশ্চয়তা কি দেওয়া যেত না আইসিসিকে? এক্ষেত্রেও আমার উত্তর হচ্ছে, আমরা যেটা নিয়ে আলোচনা করেছি, তার সময় খুব বেশি ছিল না, মানে তিনি নিজে আসলে খুব বেশি সময় পাননি, এত অল্প সময়ে আদতে সম্ভব ছিল না। আর আইসিসিরও নানান আলোচনা তো রয়েছে এক্ষেত্রে, হুট করে তাকে দোষ দেওয়ার চেয়ে আমার মনে হচ্ছে এটা সব দিকটা দেখা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে দিন দশেক হয়েছে তিনি হয়তো দায়িত্ব নিয়েছেন, এবং আপনি হয়তো মনে করছেন 3 অক্টোবরে যখন টুর্নামেন্টটা শুরু হবে সেখান থেকে এখনও আমরা প্রায় 1.5 মাস দূরে আছি। তবে চাইলেই আপনি 7 দিন আগে ঘোষণা দিতে পারবেন না যে বাংলাদেশে এই টুর্নামেন্টটা এখন আয়োজন করা যাচ্ছে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনাকে ঘোষণাটা অনেক আগেই দিতে হবে, এবং বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আজকে, তো আপনি খুব বেশি সময় আপনার হাতে ছিল না। এবং আমরা মূল সাথে আলোচনা করছিলাম যে যে ধরনের রিস্ক ফ্যাক্টর এখানে জড়িত সেই রিস্কটা কি নেওয়া উচিত হবে কিনা। এর কারণ হচ্ছে বড় বড় কিছু দেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারত, নিউজিল্যান্ড, তারা ইতিমধ্যেই তাদের দেশের যে নাগরিক তাদেরকে বাংলাদেশে ভ্রমণে সতর্ক বার্তা দিয়েছে, কেউ কেউ নিষেধাজ্ঞাও দিয়েছে। তো সেই অবস্থায় অ্যালি সাইলি, যিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলে থাকেন, তিনি বলেছেন এই অবস্থায় কখনোই বাংলাদেশে যাওয়া উচিত হবে না। তো আপনাকে সব দেশের কথাই ভাবতে হবে, শুধু নিজেরটা চিন্তা করলে আসলে হবে না। সামগ্রিক বিবেচনায় আসলে এখানে আপনি উপদেষ্টাকে বা বোর্ডকে বা বিসিবিকে দোষ দিয়ে লাভ হবে না। দেশের যে পরিস্থিতি এবং হাতে যেই সময়টুকু ছিল এবং ঘোষণাটা যতদিন আগে দেওয়া দরকার ছিল সেই হিসাবেই আসলে টুর্নামেন্টটা সরে গেছে। আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, রাব্বি হাসান বলছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ এই দুই বোলার কি আমাদের ব্যাটসম্যানরা? ওই জায়গাতেই উত্তর মানে নিহিত আছে যে এই ম্যাচের ফলাফল কি হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানে খেলেছে, সব ফরম্যাট মিলিয়ে কখনো জেতেনি, সেটাতে পরিবর্তন আসা সম্ভব কিনা, বা টেস্টে কখনোই বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারেনি, সেটাতে পরিবর্তন আনা সম্ভব কিনা। তবে এক্ষেত্রে একটা সুবিধা মনে হচ্ছে আমার কাছে যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে, কারণ প্রথম ইনিংসের চেয়ে রাহুলপিন্ডির যে উইকেট, সেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার একটা সুবিধা। যদি এই সুবিধা বাংলাদেশের ব্যাটাররা নিতে পারে তাহলেই কেবলমাত্র আমার মনে হচ্ছে পাকিস্তানি পেসারদের সামলানো সম্ভব। অন্তত আশাবাদ তো আপনি হতেই পারেন, আশাবাদী আপনি হতেই পারেন। আর পরের কমেন্টটা যিনি করেছেন ফখরুল হাসান, অবশেষে কোনো অরাজনৈতিক ও স্বচ্ছ চরিত্রের মানুষ বিসিবি সভাপতি হলো, নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে বাংলা ক্রিকেটকে দেখব, সেটাই প্রত্যাশা। এক্ষেত্রে হ্যাঁ, তিনি মানে ফারুক আহমেদ তো এক্স ক্যাপ্টেন, এক্স ক্রিকেটার, লম্বা সময় বিসিবিকে সার্ভিস দিয়েছেন। তো এই প্রথম আসলে বাংলাদেশের ইতিহাসে কোনো অরাজনৈতিক বা এক্স ক্যাপ্টেন বিসিবি সভাপতি হলো, মানে ক্রিকেটের সঙ্গে লম্বা সময় থাকা কেউ ক্রিকেটকে সার্ভিস দিবেন, এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় পাওয়া। তিনি বলছেন যে স্বচ্ছ একটা মানে স্বচ্ছ চরিত্রের মানুষ, সেটা তিনি বলছেন। আর নতুনভাবে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে, সেটাই প্রত্যাশা। ভালো কিছুর প্রত্যাশা তো করাই যায়, নিশ্চিতভাবে ভালো কিছু প্রত্যাশা আপনি করতেই পারেন, কারণ ক্রিকেট যিনি খেলেছেন তিনি প্রথমবারের মতো বাংলাদেশে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। এবং অরাজনৈতিক কথা আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে 2012 সালের আগে কিন্তু বাংলাদেশে একেবারে সরাসরি সরকার থেকে নিয়োগ দেওয়া হতো যে বিসিবি প্রেসিডেন্ট কে হবেন, এবং নাজমুল হাসান পাপনও সাবেক এমপি এবং লম্বা সময় তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে ছিলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তিনিও একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যেটা আসলে ফারুক আহমেদ না। এবং আমরা বলছিলাম মূল সত্ত্বেও যে পদত্যাগ বাংলাদেশের ইতিহাসে খুব কমই আমরা করতে দেখি, সেখানে প্রধান নির্বাচকের পদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণে। তো ওই জিনিসটা থেকেও আমরা একটু আশাবাদিত আসলে হতেই পারি। নাহিদ সরকার বলছেন ফারুক সাহেব ঠিক কোন প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হলেন, গঠনতন্ত্র কি বলে? এটা আমরা আসলে মূল সাথে আলোচনা করেছি যে আপনি চাইলেই হঠাৎ করে বিসিবির প্রেসিডেন্ট হতে পারবেন না। এনএসসি মনোনীত দুজন, জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি, তারা সরে গেছেন, তাদের জায়গায় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম বোর্ডে এসেছেন পরিচালক হয়ে। এবং আজকে যেহেতু নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন, সেই জায়গাতে ভোটাভুটি হয়েছে এবং সর্বসম্মতিক্রমে যেই 9 জন উপস্থিত ছিলেন, 7 জন পুরনো সহ নতুন 2 জন, সবার ভোটে ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্নটা আশরাফ হোসেন রিফাত করেছেন, শান মাসুদের আউটটা কি আদৌ আউট ছিল কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ক্রিকেট এমন একটা খেলা, কখনো সিদ্ধান্তগুলো আপনার পক্ষে যাবে, কখনো বিপক্ষে যাবে, এটা মেনেই আপনাকে চলতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আম্পায়ার এমন একজন মানুষ, তার সিদ্ধান্তকে অবশ্যই সবসময় রেসপেক্ট করা উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি আম্পায়ারের সরাসরি সিদ্ধান্ত থেকে আউট হয়েছেন কিনা, শুরুতে কিন্তু আউট দেওয়া হয়নি, ডিআরএস এর মাধ্যমে বাংলাদেশ আউটটা নিয়েছে। এখন যেটা দেখা গেছে যে ডিআরএস এ যখন ভুল সিদ্ধান্ত আসে তখন ওটা সমালোচনা করা হয়, আম্পায়ারের বিষয় কিন্তু এখানে আসছে না। ডিআরএস এ যেটা দেখা গেছে সেটা হচ্ছে শান মাসুদ যখন বলটা প্লে করেছেন, ব্যাট এবং প্যাড খুব কাছাকাছি ছিল, তো ব্যাটটার
পাশ দিয়ে যখন বলটা যায় তখন কি আসলে স্নিকর দাগটা এসেছে কিনা, নাকি বলটা যখন প্যাডে লেগেছে তখন এসেছে? আপনি কনক্লুসিভ এভিডেন্স ছিল না এটা নিশ্চিত। যদি আম্পায়ার আউট দিত এবং আউট বহাল থাকতো সেক্ষেত্রে হয়তো সমালোচনা হতো না। কনক্লুসিভ এভিডেন্স না থাকা আম্পায়ার যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটাতেই আসলে স্টিক থাকা গেছে, যেহেতু কনক্লুসিভ এভিডেন্স ছাড়া ওভারটার্ন করানো হয়েছে সিদ্ধান্তটাকে, সে কারণে আসলে প্রশ্ন উঠছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.